একটি রাজকীয় বাগান, চারিদিকে উজ্জ্বল রঙের বিদেশি ফুলের সমাহার। বিকেলের নরম সোনা রোদ গাছের পাতায় পাতায় ঝিকমিক করছে। রাজকুমারী এলিনা এবং তার প্রিয় সখী মায়া ধীর পায়ে বাগানের মধ্যে দিয়ে হাঁটছে। রাজকুমারী, একটা কথা জিজ্ঞেস করব? গত রাতেও কি আপনার ঘর থেকে সেই রূপালী আভাটা বেরোচ্ছিল? আমি জানালা দিয়ে দেখেছিলাম সারা ঘর যেন এক অলৌকিক আলোয় ভরে গিয়েছিল। তোমার চোখ এড়ানো সত্যি কঠিন, মায়া। ঠিক ধরেছ। যখনই আমি একা থাকি বা কোনো গভীর চিন্তায় মগ্ন হই, তখনই আমার মাথায় এক অদ্ভুত স্পন্দন অনুভব করি। মনে হয় কোনো অদৃশ্য শক্তি আমার মাথায় এসে বসছে। কিন্তু ওটা তো অদৃশ্য। সাধারণ মানুষ তো কিছুই দেখতে পায় না। আপনার মাথায় যখন ওই রূপালী আলো ফুটে ওঠে, আমার মনে হয় আপনি সৃষ্টিকর্তার পাঠানো কোনো বিশেষ দূত। এই অদৃশ্য মুকুট কেবল কোনো অলংকার নয়, মায়া। এটা এক বিশাল ক্ষমতার উৎস। এই দেখো। এলিনা তার চোখ বন্ধ করল। সাথে সাথে তার মাথার উপর বাতাসের মধ্যে একটি রূপালী রঙের আলোর আভা ফুটে উঠল। এটি দেখতে একটি মুকুটের মতো, কিন্তু তা আলোর তৈরি। এলিনা তার হাতটি পাথরের দিকে প্রসারিত করল। মুহূর্তের মধ্যে এক ঝলক ধোঁয়া এবং রূপালী আলোর ঝিলিকের মাধ্যমে বড় পাথরটি একটি কারুকার্য খচিত চমৎকার ফুলের টবে পরিণত হল। ও মা, এ কি? রাজকুমারী, আপনি তো যে কোনো কিছুর রূপ বদলে দিতে পারেন। কেবল জিনিসের রূপ নয়, মায়া। আমি চাইলে নিজেকেও বদলাতে পারি। আমি সাধারণ গ্রামবাসী হতে পারি, এমনকি চাইলে একটি পাখি হয়ে নীল আকাশে উড়াল দিতে পারি। কিন্তু মহারাজ, রাজামশাই যদি আপনার এই অলৌকিক ক্ষমতার কথা জানতে পারেন, তবে তিনি ভয় পাবেন না তো? বাবা জাদুর নাম শুনলেই বিচলিত হয়ে পড়েন। তিনি ভাবেন এটা কোনো অভিশাপ, কিন্তু আমি জানি এই মুকুটটি কোনো অভিশাপ নয়। এটি আমাদের রাজ্যকে এক আসন্ন বিপদ থেকে রক্ষা করার জন্যই আমাকে দেওয়া হয়েছে। সময় এলে এই অদৃশ্য মুকুটই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। দুপুরের আকাশ হঠাৎ করেই কালচে বেগুনি রং ধারণ করেছে। রাজপ্রাসাদের বিশাল সভাকক্ষে জানলা দিয়ে আসা আলো ম্লান হয়ে গেছে। বাইরে থেকে এক অশুভ বাতাসের শোঁ-শোঁ শব্দ শোনা যাচ্ছে। রাজা বিক্রম তার সিংহাসনের সামনে দাঁড়িয়ে জানলার বাইরে আকাশের দিকে তাকিয়ে আছেন। তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর ভয়ের ছাপ। সিংহাসনের একটু দূরেই যুদ্ধের পোশাকে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে জেনারেল জোরাওয়ার। কক্ষের কোণগুলোতে জমাটবদ্ধ অন্ধকার যেন ক্রমশ ঘনীভূত হচ্ছে। জোরাওয়ার, তুমি কি দেখতে পাচ্ছ? এই মেঘ সাধারণ কোনো ঝড়ের সংকেত নয়। আমি আমার পূর্বপুরুষদের কাছে শুনেছিলাম, যখন রাজ্যে কোনো অশুভ শক্তির ছায়া পড়ে, তখনই আকাশ এমন কুৎসিত রূপ ধারণ করে। মহারাজ, উত্তর সীমান্ত থেকে খবর এসেছে এক ভয়াবহ কালো ধোঁয়া তীরের মতো আমাদের রাজ্যের দিকে ধেয়ে আসছে। যে গ্রামগুলোর ওপর দিয়ে সেই ধোঁয়া যাচ্ছে, সেখানকার পশু পাখি সব ভয়ে জঙ্গল ছেড়ে পালাচ্ছে। সাধারণ মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। তবে কি সেই প্রাচীন ভবিষ্যৎবাণী সত্যি হতে চলল? জাদুকর কালপুরুষ কি আবার ফিরে এসেছে? আমি ভেবেছিলাম ২০ বছর আগে তাকে চিরতরে নির্বাসিত করা হয়েছে, কিন্তু আজ তো দেখছি অন্ধকারের কালো শক্তি সহজে ধ্বংস হয় না। যদি কালপুরুষ ফিরে আসে মহারাজ, তবে আমাদের সাধারণ তলোয়ার বা সেনাবাহিনী তাকে আটকাতে পারবে না। তার কালো জাদু মোকাবিলা করার মতো শক্তি কি আমাদের আছে? আমি এলিনাকে নিয়ে চিন্তিত। এই অশুভ ছায়া কেবল রাজ্যের নয়, আমার মেয়ের ওপরও পড়তে পারে। সে এখনো ছোট, সে জানে না এই পৃথিবী কতটা নিষ্ঠুর হতে পারে। জাদুকর কালপুরুষ যদি একবার জানতে পারে যে এলিনাই রাজ্যের ভবিষ্যৎ, তাহলে সে তাকেই প্রথম লক্ষ্য বানাবে। হঠাৎ জানলা দিয়ে এক কুণ্ডলী কালো ধোঁয়া ভেতরে ঢুকে পড়ল এবং মেঝের উপর এক মুহূর্তের জন্য কালপুরুষের একটি ছায়া অবয়ব তৈরি হয়ে আবার মিলিয়ে গেল। রাজা বিক্রম চমকে পিছিয়ে গেলেন। দেখেছ জোরাওয়ার, সে দরজায় নাড়ছে।
এখনই সারা রাজ্যে লাল সতর্কতা জারি করো। কোনো সাধারণ মানুষ যেন সূর্যাস্তের পর ঘরের বাইরে না থাকে, আর প্রাসাদের চারদিকে প্রহরীর সংখ্যা দ্বিগুণ করো। আমাদের প্রস্তুত হতে হবে, যদিও আমি জানি না কিসের বিরুদ্ধে আমরা লড়তে চলেছি। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আপনার দিন শেষ হয়ে আসছে বিক্রম, এখন কেবল সময়ের অপেক্ষা। বাইরে আকাশ এখন আরও ঘোলাটে, চারিদিকে এক গুমোট পরিবেশ। রাজকুমারী এলিনা বারান্দার রেলিং ধরে বাইরের ধূসর প্রান্তরের দিকে তাকিয়ে আছে। রাজকুমারী, মহারাজ প্রাসাদের ফটকে কড়া পাহারা বসিয়েছেন। এখন বাইরে যাওয়া আপনার জন্য একদম নিরাপদ নয়। আপনার বদলে আমাকে যেতে দিন, আমি খবর নিয়ে আসছি। না মায়া, সাধারণ মানুষের দুঃখ কেবল কানে শুনে বোঝা যায় না, তা চোখে দেখতে হয়। আর রাজকীয় খটক দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার। তার মানে আপনি কি আবার সেই জাদুর সাহায্য নেবেন? হ্যাঁ মায়া, ফটক কেবল রাজকুমারীর জন্য, কিন্তু পাখির জন্য তো পুরো আকাশটাই খোলা। এলিনা তার চোখ বন্ধ করল, সাথে সাথে তার মাথার ওপর রূপালী মুকুটের আভা তীব্রভাবে জ্বলে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়া সরে গেলে দেখা গেল এলিনা সেখানে নেই। তার জায়গায় একটি সুন্দর নীল দানাওয়ালা চড়ুই পাখি বসে আছে। পাখিটি কিচিরমিচির শব্দ করে ডানা ঝাপটে আকাশের দিকে উড়ে গেল। পাখিটি উড়ে গিয়ে গ্রামের একটি কুঁড়েঘরের চালে বসল। নিচে দেখা যাচ্ছে মাঠের ফসল শুকিয়ে কালো হয়ে গেছে। এক কোণে একজন বৃদ্ধা গ্রামবাসী শূন্য কলসি হাতে বসে কাঁদছেন। কালপুরুষের কালো ছায়া আমাদের কুয়ো শুকিয়ে দিয়েছে, ফসল পুড়িয়ে দিয়েছে। এভাবে চললে আমরা যে না খেয়েই মরে যাব। রাজা কি আমাদের কথা ভাবছেন না? চড়ুই পাখিরূপে এলিনা ওপর থেকে সব দেখল। সে বুঝতে পারল কালপুরুষের জাদুর প্রভাব কতটা ভয়ানক হয়ে উঠেছে। সে দ্রুত ডানা মেলে আবার প্রাসাদের দিকে ফিরে চলল। কেবল চোখের পানি ফেলে হবে না, আমাকে এই ধ্বংসলীলা থামাতে হবে। আমার শক্তি কেবল দেখানোর জন্য নয়, এই মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য ব্যবহার করতে হবে। প্রাসাদ থেকে বেশ দূরে একটি জনমানবহীন পাহাড়ি গুহা। গুহার ভেতরে মশাল জ্বলছে। হঠাৎ বাতাসের গতি বেড়ে গেল এবং গুহার কোণ থেকে ঘন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে আকার নিল জাদুকর কালপুরুষের কুৎসিত অবয়ব। ঠিক তখনই ভারী বুটের শব্দে গুহায় প্রবেশ করল জেনারেল জোরাওয়ার। আপনার আদেশ মতো আমি চলে এসেছি, হে মহান কালপুরুষ। প্রাসাদের ভেতর সবকিছু এখন আমার নিয়ন্ত্রণে। সাবাস জোড়াবার, কিন্তু রাজা বিক্রম কি এখনো আমাকে নিয়ে দুশ্চিন্তায় মগ্ন, নাকি সে ভেবে নিয়েছে এই কালো মেঘ কেবলই এক প্রাকৃতিক দুর্যোগ? রাজা বিক্রম একজন সাধারণ মানুষ। সে আপনার শক্তির গভীরতা বুঝতে অক্ষম। সে ভাবছে প্রাসাদের পাহারা বাড়ালেই সব ঠিক হয়ে যাবে। সে জানে না তার নিজের সেনাপতি এখন আপনার ছায়া হয়ে কাজ করছে। ভালো, কিন্তু আমার আসল লক্ষ্য ওই রাজা নয়। আমার চাই রাজকুমারী এলিনার সেই অদৃশ্য মুকুট। ওই মুকুটের রূপালী আলো আমার অন্ধকার জাদুকে অপরাজেয় করে তুলবে। ওটা কোথায় লুকানো আছে জানো? আমি রাজকুমারীর ওপর নজর রাখছি, তবে রাজা বিক্রমকে সরিয়ে না দিলে এলিনাকে কাবু করা কঠিন হবে। রাজা বিক্রম সব সময় তাকে আগলে রাখে। তবে শোনো আমার পরিকল্পনা। আজ মাঝরাতে যখন চাঁদ মেঘে ঢাকা পড়বে, তখন তুমি প্রাসাদের পশ্চিম ফটক খুলে দেবে। আমি আমার ধোঁয়ার দানবদের পাঠাবো, তুমি সুযোগ বুঝে রাজাকে বন্দী করবে। রাজা বিপদে পড়লে এলিনা নিশ্চিতভাবেই তার জাদুর মুকুট ব্যবহার করে তাকে বাঁচাতে আসবে।
আর তখনই আমি ওই রূপালী আলো কেড়ে নেব। চমৎকার পরিকল্পনা। রাজা বন্দী হলে সিংহাসন হবে আমার আর মুকুট আপনার। কাল সকালেই এই রাজ্যে এক নতুন সূর্য উঠবে, যা কেবল আমাদের আজ্ঞাবাহী হবে। যাও জোড়াবার, প্রস্তুত হও। আজ রাতেই বিক্রমের শাসনের অন্তিম লগ্ন। গ্রামের শান্ত পরিবেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালপুরুষের পাঠানো ধোঁয়ার দানবগুলো আকাশ থেকে নিচে নেমে আসছে। এগুলো দেখতে অনেকটা বিশাল আকৃতির কালো কুয়াশার মতো। ঘরবাড়ি সব আগুনে জ্বলছে। 12 বছরের ছোট ছেলে কবি একটি বড় গাছের আড়ালে লুকিয়ে কাঁপছে। একটি দানব তার গন্ধ পেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কেউ কি নেই আমাদের বাঁচানোর? বাবা, মা, তোমরা কোথায়? এই রাক্ষসটা আমাকে ছিঁড়ে খাবে। দানবটি কবির ওপর ঝাঁপিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে এক ঝলক তীব্র রূপালী আলো দানবটিকে দূরে ছিটকে ফেলে দিল। ভয় পেও না কবি, যতক্ষণ আমি আছি এই অন্ধকারের ছায়া তোমার গায়ে আঁচড় কাটতে পারবে না। তুচ্ছ এক গ্রাম্য মেয়ে, তোর এত সাহস যে কালপুরুষের দাসের সামনে দাঁড়াস? তোকে আর এই ছোকরাকে আমি এক্ষুনি ছাই করে দেব। দানবটি হাত বাড়িয়ে এলিনার দিকে আগুনের কুণ্ডলি ছুঁড়ে মারল। এলিনা শান্তভাবে স্থির হয়ে রইল। হঠাৎ তার মাথায় সেই অদৃশ্য জাদুর মুকুটের রূপালী আভা ফুটে উঠল। এক জাদুকরী রক্ষা কবচ তৈরি হলো তার চারপাশে, যা সেই আগুনের কুণ্ডলীকে মুহূর্তে ধ্বংস করে দিল। অন্ধকারের শক্তি ভয় দেখাতে জানে, কিন্তু প্রকৃতির শক্তি জানে কিভাবে সকলকে রক্ষা করতে হয়। আকাশ এখন কুচকুচে কালো, আর সেই অন্ধকার থেকে 3টি দানব বেরিয়ে এসেছে। তাদের শরীর আগুনের ধোঁয়ায় তৈরি, আর চোখগুলো জ্বলন্ত কয়লার মতো লাল। দানবগুলো তাদের ঘিরে ফেলেছে। হঠাৎ তার মাথার উপর সেই অদৃশ্য মুকুটটি আবার প্রখর রূপালী আলোয় জ্বলে উঠল, যা অন্ধকার প্রান্তরে এক ঐশ্বরিক আভা ছড়িয়ে দিচ্ছে। ওরা সংখ্যায় অনেক বেশি। আপনি চলে যান, আমাকে আমার ভাগ্যের উপর ছেড়ে দিন। সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে। একা লড়াই করার জন্য সংখ্যা লাগে না কবি, মনের সাহসই যথেষ্ট। আজ প্রকৃতির এই সাধারণ ঘাসই হবে আমাদের রক্ষা কবচ। ঘাস দিয়ে আমাদের মারবি? আমরা ধোঁয়ার তৈরি, কোনো অস্ত্র আমাদের স্পর্শ করতে পারে না। এই তলোয়ার কেবল ইস্পাতের তৈরি নয়, এগুলোতে আমার জাদুর পবিত্র আলো মিশে আছে। এই আলো অন্ধকারকে সহ্য করে না। আপনি কে? আপনি কি কোনো অপ্সরা? আমি তোমার মতোই এই রাজ্যের একজন সাধারণ সন্তান, কিন্তু এখন কথা বলার সময় নেই কবি। রাজপ্রাসাদে অনেক বড় বিপদ, আমাকে এখনই প্রাসাদে ফিরতে হবে। রাত গভীর। রাজপ্রাসাদের বিশাল ফটকগুলো অশুভভাবে খোলা পড়ে আছে। কোনো প্রহরী নেই, চারিদিকে এক ভুতুড়ে নীরবতা। এলিনা চড়ুই পাখির বেশে আকাশ থেকে প্রাসাদের সামনে এসে নামল। এক পলকে রূপালী ধোঁয়ার ঝিলিক মাধ্যমে সে নিজের আসল রূপে ফিরে এলো। সে দৌড়ে রাজদরবারের দিকে এগিয়ে গেল, কিন্তু সেখানে যা দেখল তাতে তার পা থমকে গেল। দরবারের মাঝখানে রাজা বিক্রমকে লোহার ভারী শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার সামনে দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে জেনারেল জোরাওয়ার। বাবা! এলিনা, কেন ফিরে এলি মা? যা, পালিয়ে যা। এই প্রাসাদ এখন আর নিরাপদ নয়। জাদুকর বিশ্বাসঘাতকতা করেছে। পালিয়ে আর কোথায় যাবে রাজকুমারী? পুরো প্রাসাদ এখন আমার সৈন্যদের দখলে, আর প্রাসাদের বাইরে কালপুরুষের ছায়া দানবরা ওত পেতে আছে।
আজ আপনার পালানোর সব পথ বন্ধ। জোড়াওয়ার, বাবা তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতেন, তুমি এই বিশ্বাসের মর্যাদা এভাবে দিলে? ক্ষমতার লোভে তুমি অন্ধ হয়ে গেছো। ছি! বিশ্বাস দিয়ে রাজ্য চলে না রাজকুমারী, রাজ্য চলে শক্তি দিয়ে। কালপুরুষ আমাকে অমরত্ব আর অসীম ক্ষমতা দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। তার বদলে তাকে কেবল একটা ছোট্ট জিনিস দিতে হবে, আপনার মাথার ওই অদৃশ্য জাদুর মুকুট। তুমি ভেবেছ আমি ভয় পেয়ে মুকুট তোমাকে দিয়ে দেব? এই মুকুট কেবল তাদেরই মাথার সাজে যারা রাজ্যের মানুষের সেবা করতে জানে। তোমার মতো দেশদ্রোহীর ভাগ্যে কেবল পরাজয়ই লেখা আছে। তবে তাই হোক, দেখা যাক তোমার ওই রূপালী আলো আমার এই ইস্পাতের তলোয়ারকে আটকাতে পারে কিনা। জোরাওয়ার এলিনার দিকে তেড়ে এলো। সাথে সাথে এলিনার মাথার ওপর সেই অদৃশ্য মুকুটটি তীব্র রূপালী আলোয় জ্বলে উঠল। এক প্রচণ্ড আলোর ধাক্কায় জোরাওয়ার ছিটকে পেছনের দেয়ালে আছড়ে পড়ল। এলিনার চারদিকে এক অলৌকিক জ্যোতির বলয় তৈরি হল। তোমার ষড়যন্ত্রের রাত শেষ জোরাওয়ার, এবার ন্যায় বিচারের সময় শুরু। প্রাসাদের বিশাল প্রাঙ্গণ, চারিদিকে ঘোর অন্ধকার, কেবল আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। জাদুকর কালপুরুষ এখন তার পূর্ণ দানবীয় রূপে আবির্ভূত হল। 10 ফুট লম্বা একটি ছায়ামূর্তি, যার চারদিকে কালো ধোঁয়া ঘূর্ণ বায়ুর মতো ঘুরছে। তার বিপরীতে একা দাঁড়িয়ে আছে রাজকুমারী এলিনা। এলিনার মাথার ওপর জাদুর মুকুট এখন পূর্ণিমার চাঁদের মতো প্রখর রূপালী আলো ছড়াচ্ছে। তোমার শেষ রক্ষা হলো না এলিনা, তোমার এই রূপালী আলো আজ নিভে যাবে। একবার ওই মুকুট আমার হাতে এলে আমি এই মহাবিশ্বের অন্ধকার ঈশ্বর হব। অন্ধকার কখনোই চিরস্থায়ী নয় কালপুরুষ, তুমি ভুলে গেছো আলো এক বিন্দু হলেও তা অন্ধকারকে চিরে ফেলার ক্ষমতা রাখে। কালপুরুষ তার 2 হাত এক করে একটি বিশাল কালো আগুনের গোলা তৈরি করল এবং এলিনার দিকে ছুঁড়ে মারল। মুকুট থেকে একটি রূপালী আলোর ঢাল তৈরি হল। কালো আগুন সেই ঢালে লেগে চারিদিকে ছড়িয়ে পড়ল। লড়াই তীব্রতর হচ্ছে, একদিকে কালো ধোঁয়ার নাগপাশ, অন্যদিকে রূপালী আলোর ঝিলিক। কতক্ষণ নিজেকে বাঁচাবে? হ্যাঁ, আমার জাদু অনন্ত। এলিনা বুঝতে পারল কেবল শক্তি দিয়ে এই মায়াবী দানবকে হারানো যাবে না। সে লক্ষ্য করল কালপুরুষের শক্তির উৎস হল তার চারপাশের ওই ঘন কালো ধোঁয়া। এলিনা তার বুদ্ধিকে কাজে লাগাল। সে তার সেই জাদুকরী মুকুট শূন্যে ছুঁড়ে মারল। হে পবিত্র আলো, শতগুণ হয়ে ছড়িয়ে পড়ো। এলিনা মুকুট থেকে এক তীব্র আলোর বিচ্ছুরণ ঘটাল। সেই প্রতিটি রশ্মি লেজারের মতো কালপুরুষের শরীর ভেদ করতে শুরু করল। কালপুরুষের চারপাশের কালো ধোঁয়া এই তীব্র প্রতিফলন সহ্য করতে পারল না। না, এ হতে পারে না। আমার নিজের অন্ধকার আমাকেই গ্রাস করছে। এটাই প্রকৃতির নিয়ম কালপুরুষ, যে অন্ধকার তুমি ছড়িয়েছিলে আজ আলোর প্রতিফলনে তা তোমাকেই ভস্ম করবে। এক বিশাল আলোর বিস্ফোরণ ঘটল। ধোঁয়ার মতো কালপুরুষের ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল। 1 মাস পর আকাশ এখন গাঢ় নীল আর মেঘমুক্ত। রাজ্যের চারিদিকে আবার সেই সজীবতা ফিরে এসেছে। মাঠগুলো সোনালি ফসলে ভরে গেছে আর বাগানে ফুটেছে নানা রঙের ফুল। রাজপ্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছেন রাজা বিক্রম, তার পাশে রাজকুমারী এলিনা। নিচে প্রাসাদের আঙিনায় সাধারণ মানুষের ভিড়। তাদের মাঝে দেখা যাচ্ছে মায়া এবং ছোট ছেলে কবিকে। সবার মুখে স্বস্তির হাসি। ভোরের সূর্যোদয়ের আলো পুরো রাজ্যকে এক মায়াবী রূপ দান করেছে। মা এলিনা, আমি লজ্জিত। আমি ভেবেছিলাম জাদু কেবল ধ্বংস আর অমঙ্গল বয়ে আনে, কিন্তু তুমি প্রমাণ করেছ হৃদয়ে যদি মমতা আর সাহস থাকে তবে সেই শক্তি হয় রাজ্যের সবচেয়ে বড় রক্ষা কবচ। বাবা, শক্তি কখনোই ভালো বা মন্দ হয় না, এটা নির্ভর করে আমরা তা কোন উদ্দেশ্যে ব্যবহার করছি তার ওপর। এই মুকুট আমাকে কেবল রূপান্তরের ক্ষমতা দেয়নি, এটি আমাকে ধৈর্য আর মানুষের সেবা করার গুরুত্ব শিখিয়েছে। রাজকুমারী, দেখুন কবি আপনার জন্য কি এনেছে।
আমাদের গ্রামবাসী আপনার জন্য এই উপহার পাঠিয়েছে। আপনি কেবল আমাদের রাজকুমারী নন, আপনি আমাদের রাজ্য রক্ষক। যতদিন আপনি আছেন আমাদের আর কোনো কালপুরুষের ভয় নেই। এই ভালোবাসাই আমার আসল শক্তি কবি। এলিনা একটি ফুলের উপর আঙুল ছোঁয়ালো, সাথে সাথে রূপালী আলোর একটি ঝিলিক খেলে গেল এবং সাধারণ ফুলটি একটি চকচকে রূপালী পাথরের ফুলে পরিণত হলো, যা কখনো শুকাবে না। আজ থেকে এই রাজ্যের জাদুকরী শক্তিকে আর ভয়ের চোখে দেখা হবে না। এলিনা আজ থেকে কেবল রাজকুমারী নয়, এই রাজ্যের প্রধান সেনাপতি এবং রক্ষক। এলিনা আকাশের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য তার মাথায় সেই জাদুর মুকুটটি পূর্ণ উজ্জ্বলতায় জ্বলে উঠল, যেন তার নতুন পরিচয়কে স্বাগত জানাচ্ছে। তারপর ধীরে ধীরে তা আবার অদৃশ্য হয়ে গেল। এত বড় প্রাসাদ, অথচ কথা বলার মতো কেউ নেই। এই দেয়ালগুলো যেন আমাকে গিলে খেতে চায়। ওই বনের ভেতরের পাখিগুলো কত সুখী, ওরা অন্তত একসঙ্গে উড়তে পারে। রাজকুমার, আপনার তলোয়ার চালনা শেখার সময় হয়েছে। আর সময় নষ্ট করবেন না। রাজ্য চালাতে গেলে কঠোর হতে হয়। জানালার বাইরে তাকিয়ে স্বপ্ন দেখে সময় কাটানো রাজপুত্রদের মানায় না। উজির মশাই, আমার তলোয়ার চালাতে ভালো লাগে না। আমার ইচ্ছে করে ওই বনের প্রজাপতিদের পেছনে ছুটতে। আচ্ছা, আমার কোনো বন্ধু নেই কেন? রাজপুত্রের কোনো বন্ধু থাকে না রাজকুমার, থাকে শুধু প্রজা আর শত্রু। চলুন, মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন। রাজা মহেন্দ্র সিংহাসনে বসে আছেন। তাকে খুব শক্তিশালী এবং গম্ভীর দেখাচ্ছে। আরিয়ান মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ান, আমি শুনলাম তুমি নাকি আজকেও পড়াশোনায় মন দাওনি। সারাক্ষণ জানালার বাইরে তাকিয়ে কি দেখো বলো তো? বাবা, আমি সারাক্ষণ খুব একা বোধ করি। প্রাসাদে কেউ আমার সাথে খেলে না। আমি কি একটু বনের ধারে যেতে পারি? অসম্ভব। বন খুব বিপজ্জনক জায়গা। সেখানে বুনো পশু আর রহস্যময় সব বিপদ লুকিয়ে আছে। তুমি এই রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী। তোমার নিরাপত্তা আমার কাছে সবার আগে। যাও, নিজের ঘরে গিয়ে বিশ্রাম নাও। সূর্যাস্তের লালচে আলো আরিয়ানের ঘরে এসে পড়ছে। আরিয়ান আবার জানালার ধারে ফিরে এসেছে, তার চোখে পানি। নিরাপত্তা দিয়ে আমি কি করব যদি আমি মনেই শান্তি না পাই? আজ রাতে আমি বের হবই। এই বনের রহস্য আমাকে ডাকছে। সেখানে হয়তো আমার মতো একা কেউ আছে যে আমার বন্ধু হবে। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। প্রাসাদের প্রহরীরা তন্দ্রাচ্ছন্ন। আরিয়ান খুব সাবধানে পা টিপে টিপে আস্তাবলের দিকে এগিয়ে যাচ্ছে। তার পরনে সাধারণ পোশাক, মাথায় রাজমুকুট নেই। চুপ থাক বাদল, কেউ যেন টের না পায়। আজ আমরা অনেক দূরে যাব, শুধু তুমি আর আমি, যেখানে কোনো নিয়ম নেই, কোনো হুকুম নেই। আরিয়ান বাদলের পিঠে চড়ে বসে এবং আস্তাবলের পেছনের গোপন দরজা দিয়ে দ্রুত বেগে বেরিয়ে যায়। আরে বাহ বাদল, দেখো এই ফুলগুলো কত সুন্দর। প্রাসাদের বাগানের মতো এগুলো সাজানো নয়, কিন্তু কি চমৎকার গন্ধ। কিছু রঙিন পাখি তার মাথার ওপর দিয়ে কিচিরমিচির শব্দে উড়ে যায়। আরিয়ান প্রথমবারের মতো মুক্ত নিঃশ্বাস নিচ্ছে। আরিয়ান এখন বনের অনেক গভীরে। চারপাশের গাছগুলো এখন অনেক বড় এবং প্রাচীন। একটি স্বচ্ছ জলের ঝর্ণা দেখা যাচ্ছে, যা পাথরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। জানো বাদল, উজির মশাই বলতেন এই বন খুব ভয়ঙ্কর, কিন্তু আমার তো মনে হচ্ছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। এখানে কোনো মিথ্যে নেই, কোনো কৃত্রিমতা নেই। হঠাৎ বনের পরিবেশ কিছুটা শান্ত হয়ে আসে। পাখির ডাক কমে যায়। এক অদ্ভুত নিস্তব্ধতা চারদিকে। আরিয়ান বুঝতে পারে সে লোকালয় থেকে অনেক দূরে চলে এসেছে, কিন্তু তার মনে কোনো ভয় নেই।
বাদল, ওই ঝোপের আড়ালে কি ওটা? চলো তো দেখি। আরিয়ান কৌতূহলী হয়ে ঝোপের দিকে এগোয়, যেখান থেকে একটি ক্ষীণ যন্ত্রণার আওয়াজ আসছে। আরিয়ান ঝর্ণার ধারে বসে কিছু লতাপাতা পাথরের ওপর পিষে রস তৈরি করছে। দূরে ধূসর ঘোড়াটি অর্থাৎ পক্ষী শুয়ে আছে। চারপাশের প্রকৃতি বেশ শান্ত। আরিয়ান লতাপাতার রস একটি বড় পাতায় সংগ্রহ করে ঘোড়াটির কাছে এগিয়ে যায়। আরিয়ান খুব সাবধানে সেই রস ঘোড়াটির ক্ষতে লাগায়। ঘোড়াটি যন্ত্রণায় একটু ছটফট করে উঠলে আরিয়ান তার গলায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। জানো বন্ধু, আমাদের রাজবৈদ্য শিখিয়েছেন এই বুনোলতার রস ক্ষত সারাতে জাদুর মতো কাজ করে। একটু জ্বালা করবে, কিন্তু সহ্য করে নাও। ঘোড়াটি ধীরে ধীরে শান্ত হয় এবং কৃতজ্ঞতার দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়। প্রাসাদে সবাই ঘুমিয়ে পড়েছে। আরিয়ান একটি ছোট মশাল হাতে নিয়ে সাবধানে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকছে। সে একটি কাপড়ের থলিতে বড় বড় লাল আপেল, কিছু টাটকা রুটি এবং রাজবৈদ্যের ঘর থেকে আনা কিছু মলম ভরে নিচ্ছে। পরিবেশটা এখন অনেক বেশি রঙিন। ঘোড়াটি এখন উঠে দাঁড়িয়েছে। দেখো পক্ষী, তুমি এখন হাঁটতে পারছো। উজির মশাই বলেন আমি নাকি কোনো কাজের নই, কিন্তু দেখো আমার ভালোবাসায় তুমি আজ সুস্থ। ঘোড়াটি আলতো করে আরিয়ানের কাঁধে মাথা ঘষে। আরিয়ান হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরে। যদিও ঘোড়াটি এখনো ধূসর এবং সাধারণ দেখায়, কিন্তু তার চোখে এক অলৌকিক উজ্জ্বলতা ফুটে উঠেছে। সেই রহস্যময় ভাঙা হাড়ির অংশটি এখন কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে, যা আসলে একটি গুটিয়ে থাকা ডানা। আমি জানি তোমার মনে অনেক রহস্য আছে, কিন্তু আমার কাছে তুমি শুধু আমার প্রিয় বন্ধু। ঘোড়াটি এখন অনেকটা সুস্থ। তার ধূসর গায়ের চামড়া এখন পরিষ্কার এবং উজ্জ্বল। আরিয়ান একটি পাথরের ওপর বসে আছে এবং ঘোড়াটি তার পাশে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। বাহ, তুমি তো এখন বেশ দ্রুত খাচ্ছ। জানো, আজ থেকে আমি তোমাকে একটা নাম ডাকবো। তোমার ওই পিঠের হাড়ের অংশটা দেখতে অনেকটা ডানার মতো, তাই আমি ঠিক করেছি তোমার নাম হবে পক্ষী। পক্ষী নামটা শুনেই কান খাড়া করে এবং একটা মৃদু ডাক দেয়, যেন সে নামটা পছন্দ করেছে। জানো পক্ষী, আমাদের প্রাসাদে অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমি বড় একা। বাবা সবসময় রাজ্য আর যুদ্ধ নিয়ে ভাবেন। তিনি ভাবেন দয়া দেখানো মানে দুর্বলতা। উজির মশাই চান আমি যেন সারাদিন তলোয়ার চালাই আর গম্ভীর হয়ে থাকি। কেউ আমার মনের খবর নেয় না, কেউ আমাকে ভালোবাসে না। পক্ষী খাওয়া থামিয়ে দেয়। সে তার বড় বড় চোখের পলক ফেলে আরিয়ানের দিকে তাকায়। তার চোখে এক অদ্ভুত বুদ্ধিমত্তা খেলা করছে। শুধু তোমার কাছে এলেই আমি নিজের মতো থাকতে পারি। আমি রাজা হতে চাই না পক্ষী, আমি শুধু চাই সবার সাথেই বোনের মতো শান্তিতে মিশে থাকতে। আচ্ছা, তুমি আমাকে ঘৃণা করো না তো? উজির মশাই তো বলেন আমি নাকি রাজবংশের অযোগ্য। আরিয়ানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। পক্ষী তখন তার মাথাটা নিচু করে আরিয়ানের কাঁধে আলতো করে ঘষা শুরু করে। সে যেন আরিয়ানকে সান্ত্বনা দিচ্ছে। আমি জানতাম তুমি শুধু বন্ধু নও, তুমি আমার প্রাণ। আমাদের এই বন্ধুত্ব সারা জীবন গোপন থাকবে, কেউ আমাদের আলাদা করতে পারবে না। রাজকুমার আবার পালালেন। প্রতিদিন ঠিক একই সময়ে তিনি বনের সেই নির্দিষ্ট দিকে যান। কোনো বন্ধু নেই, কোনো সঙ্গী নেই, তাহলে তিনি সেখানে কি করেন? রাজকীয় এই বিলাসিতা ছেড়ে বনের ধুলোবালি কেন তার এত প্রিয়? এর পেছনে নিশ্চয়ই কোনো গূঢ় রহস্য আছে। মহারাজ, আপনি অভয় দিলে আমি একটি অত্যন্ত জরুরি বিষয়ে কথা বলতে চাই। বলুন উজির মশাই, রাজ্যে কি কোনো সমস্যা হয়েছে? রাজ্যের সমস্যা নয় মহারাজ, সমস্যা রাজকুমার আরিয়ানকে নিয়ে। তিনি গত কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন পড়াশোনা আর যুদ্ধবিদ্যা ফাঁকি দিয়ে একা বনের গভীরে চলে যাচ্ছেন।
আমি খবর নিয়েছি তিনি সেখানে কোনো শিকারও করেন না। একা? কিন্তু সে তো আগে কখনো এমন করেনি। ছেলেটা হয়তো একটু মুক্ত বাতাস নিতে যায়। মহারাজ, বনের ওই অংশটি অত্যন্ত রহস্যময়। সেখানে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। আমার ভয় হচ্ছে কোনো শত্রু তাকে ফুসলিয়ে নিয়ে যাচ্ছে না তো, অথবা তিনি কোনো বিপজ্জনক নেশায় জড়িয়ে পড়ছেন না তো। উত্তরাধিকারীর এমন আচরণ রাজ্যের জন্য শুভ নয়। আরিয়ান আমার একমাত্র পুত্র। সে রাজপ্রাসাদে একা থাকতে পছন্দ করে ঠিকই, কিন্তু একা বনে যাওয়াটা তো বিপদের কারণ হতে পারে। বনের বুনো পশু কিংবা জাদুকরদের কথা তো আমি জানি। আরিয়ান যদি কোনো বিপদে পড়ে তবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। ওঝের মশাই, আগামীকাল আমি নিজেই আরিয়ানের পিছু নেব। আমি দেখতে চাই আমার ছেলে বনের মধ্যে এমন কি লুকিয়ে রেখেছে যার জন্যে সে তার পিতাকেও উপেক্ষা করছে। সেটাই সঠিক সিদ্ধান্ত হবে মহারাজ। আমি সব ব্যবস্থা করে রাখব। আরিয়ান একটি বড় পাথরের ওপর বসে পক্ষীর গায়ের ধুলো পরিষ্কার করে দিচ্ছে। চারপাশ খুব শান্ত। হঠাৎ বনের নিস্তব্ধতা ভেঙে ঝোপের আড়ালে শুকনো পাতার মচমচ শব্দ হয়। আরিয়ান চমকে ওঠে। কে ওখানে? সামনে এসো। ঝোপ সরিয়ে বেরিয়ে আসে মায়া। তার চোখে এক শান্ত কিন্তু সাহসী দৃষ্টি। ভয় পাবেন না রাজকুমার, আমি আপনাকে অনেক দিন ধরেই লক্ষ্য করছি। আপনি এই বনের শত্রু নন। আরিয়ান অবাক হয়ে মায়ার দিকে তাকায়। মায়া ধীরে ধীরে পক্ষীর দিকে এগিয়ে যায়। পক্ষী সাধারণত অপরিচিত মানুষ দেখলে ভয় পায়, কিন্তু মায়াকে দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তুমি কে, আর তুমি কি করে জানলে আমি রাজকুমার? আমি মায়া। আমি এই বনের পশু পাখিলের ভাষা বুঝি, তাই মানুষের রূপ দেখে নয়, হৃদয় দেখে চিনে নিই। আপনি যে ঘোড়াটির সেবা করছেন তা কি আপনি সাধারণ মনে করেন? ও তো সাধারণই, তবে ওর মতো দয়ালু ঘোড়া আমি প্রাসাদে দেখিনি। ওর ডানা নেই, কিন্তু ওর মনটা আকাশের মতো বড়। রাজকুমার, ভালো করে ওর চোখের দিকে তাকান। সাধারণ পশুর চোখ শুধু ঘাস আর জল খোঁজে, কিন্তু ওর চোখে আছে এক অদ্ভুত মায়া, এক অনন্ত নীল আকাশ। এটি কোনো সাধারণ ঘোড়া নয়। তুমি কি বলতে চাইছো মায়া? এই চোখ কেবল তাদেরই থাকে যারা সাধারণ রূপের আড়ালে অসাধারণ কিছু লুকিয়ে রাখে। ওর ভেতরে এক সুপ্ত জাদুর টান আছে। আপনি ওকে সাধারণ ভেবে সেবা করেছেন বলেই হয়তো ও নিজের আসল রূপ লুকানোর সাহস পেয়েছে। দয়া তো সবাই দেখায়, কিন্তু ভালোবাসা কেবল খাঁটি মানুষই দিতে পারে। পক্ষী হঠাৎ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আরিয়ান আর মায়া একে অপরের দিকে তাকায়। আরিয়ান বুঝতে পারে মায়া তাকে এমন কিছু বলতে এসেছে যা সে এতদিন শুধু অনুভব করেছে, কিন্তু বুঝতে পারেনি। সাবধান রাজকুমার, প্রাসাদের কালো মেঘ আপনার দিকে এগিয়ে আসছে। আপনার এই গোপন বন্ধুর জন্য আপনাকে আরও শক্তিশালী হতে হবে। রাজকুমার, এই সেই জায়গা। এখানে এমন একজন থাকেন যিনি সময় আর ভাগ্যের গতি প্রকৃতি দেখতে পান। কুড়েঘর থেকে বেরিয়ে আসেন এক বৃদ্ধ জাদুকর। তার লম্বা সাদা দাড়ি, তার হাতে একটি কাঠের লাঠি যার মাথায় একটি জাদুকরি পাথর জ্বলছে। অবশেষে তুমি তাকে খুঁজে পেয়েছো আরিয়ান। আমি জানতাম খাঁটি মন ছাড়া এই রহস্যের পথ কেউ খুঁজে পাবে না। আপনি আমার নাম জানেন? আপনি কি জানেন আমার বন্ধু পক্ষীর এই করুণ অবস্থার কারণ কি? ওর পিঠের এই ক্ষত কেন পুরোপুরি সারছে না? জাদুকর তার লাঠিটি দিয়ে পক্ষীর সেই ভাঙা হাড়ের মতো উঁচু অংশটি স্পর্শ করেন। সাথে সাথে সেখান থেকে হালকা সোনালি আভা বের হতে শুরু করে। আরিয়ান আর মায়া মুগ্ধ হয়ে দৃশ্যটি দেখে। রাজকুমার, এটি কোনো সাধারণ ঘোড়া নয়। একে তুমি পক্ষী বলে ডাকো, কারণ এর আদি নিবাস ছিল নীল আকাশে। এটি সেই আদি রূপকথার পক্ষীরাজ ঘোড়া, যাকে এক অভিশাপ আর হিংসার আঘাতে ডানা হারিয়ে মাটিতে নেমে আসতে হয়েছিল। ওর ডানা কি আর ফিরে আসবে না? ও কি আর আগের মতো উঠতে পারবে না?
উত্তরটি তোমার কাছেই আছে। প্রাচীন পুঁথিতে লেখা আছে, এটি সেই রূপকথার ঘোড়া যে কেবল খাঁটি ভালোবাসার ছোঁয়ায় তার হারানো ডানা ফিরে পাবে। যেদিন তোমার দয়া কোনো স্বার্থ ছাড়াই পূর্ণতা পাবে, সেদিনই ওর ডানা মুক্ত হবে। যাও আরিয়ান, সময় ফুরিয়ে আসছে। অন্ধকার শক্তি রাজপ্রাসাদ থেকে বনের দিকে ধেয়ে আসছে। তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। পক্ষীকে রক্ষা করো, তবেই ও তোমাকে রক্ষা করবে। আকাশে বিশাল আকার পূর্ণিমা, নীলচে জ্যোৎস্নার আলোয় বনটি মায়াবী দেখাচ্ছে। আরিয়ান পক্ষীর পাশে হাঁটু ঘেরে বসে আছে। পক্ষী আজ খুব নিস্তেজ। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে মশাল ও তলোয়ারের ঝনঝনি শোনা যায়। রাজা মহেন্দ্র ও উজির মশাই সৈন্য নিয়ে সেখানে হাজির হন। দেখুন মহারাজ, আপনার সুযোগ্য পুত্র এক পঙ্গু কুৎসিত ঘোড়ার সাথে ধুলোয় বসে কাঁদছে। এই কি একজন রাজকুমারের পরিচয়? আরিয়ান, তুমি এক সাধারণ পশুর জন্যে রাজপ্রাসাদের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিলে? চলো আমার সাথে। না বাবা, ও সাধারণ নয়, ও আমার একাকিত্বের একমাত্র সঙ্গী। ও যদি ডানা হারিয়ে মাটিতে পড়ে থাকতে পারে, তবে আমি রাজমুকুট ছেড়ে ওর পাশে বসতে পারবো না কেন? আরিয়ান পক্ষীর সেই ভাঙা ডানার ক্ষতস্থানে হাত বুলিয়ে দেয়। তার চোখ থেকে এক ফোঁটা তপ্ত অশ্রু সরাসরি সেই ক্ষতের উপর পড়ে। হঠাৎ আরিয়ানের চোখের জল থেকে একটি তীব্র সোনালী আলোর বিচ্ছুরণ ঘটে। পক্ষী এখন আর নিস্তেজ নেই। সে এক বিশাল গর্জন রেশা করে দুই পায়ে দাঁড়িয়ে পড়ে। তার ডানার ঝাপটায় চারপাশের ধুলোবালি নক্ষত্রের মতো জ্বলতে থাকে। সে এখন এক পূর্ণাঙ্গ পক্ষীরাজ ঘোড়া। এ তো অসম্ভব। এ যে রূপকথার পক্ষীরাজ। দেখো বাবা, দয়া আর ভালোবাসা কোনো কিছুকেই কুৎসিত রাখে না। আজ আমার বন্ধু তার আসল রূপ ফিরে পেয়েছে, তার আকাশ ফিরে পেয়েছে। পক্ষীরাজ আরিয়ানের সামনে মাথা নত করে, তাকে তার পিঠে বসার ইঙ্গিত দেয়। উজির মশাই ভয়ে ও বিস্ময়ে পিছিয়ে যান। পক্ষীরাজ তার বিশাল ডানা ঝাপটে ধীর লয়ে মাটি ছেড়ে উপরে উঠতে শুরু করে। আরিয়ান তার কেশর শক্ত করে ধরে আছে। তার চোখে ভয়ের বদলে বিজয়ের আনন্দ। বাহ, দেখো বাবা, শক্তি দিয়ে যা পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে তা অর্জন করা যায়। এই আকাশই ওর আসল ঠিকানা। আমাকে ক্ষমা করো আরিয়ান। আমি শুধু তলোয়ার আর রাজ্য জয়ের মধ্যেই শ্রেষ্ঠত্ব খুঁজতাম, কিন্তু আজ বুঝলাম একটা আহত প্রাণকে সুস্থ করে তোলার মধ্যে যে আনন্দ, তা শত রাজ্য জয়েও নেই। তুমি এই রাজ্যের যোগ্য উত্তরাধিকারী। বাবা, মায়া আমাকে শিখিয়েছে যে সব প্রাণীরই একটা গল্প থাকে। আমরা যদি দয়ালু হই, তাহলে পৃথিবীটা রূপকথার মতোই সুন্দর হতে পারে। এখন আর প্রাসাদ আগের মতো একা বা নিষ্প্রাণ নয়। প্রাসাদের চারপাশে অনেক পাখি উড়ছে। আরিয়ান, মায়া এবং পক্ষীরাজ একসাথে বাগানে গল্প করছে। জানালার পাশে রাজা মহেন্দ্র দাঁড়িয়ে তৃপ্তির হাসি হাসছেন। এখন আমি আর একা নই, আমার কাছে এক জাদুকরী বন্ধু আছে, আর আছে প্রকৃতির মমতা। দয়া ও ভালোবাসা যে কোনো সাধারণ কিছুকেও অসাধারণ করে তুলতে পারে। রাজকুমার আরিয়ান তার সিংহাসন নয়, বরং তার সুন্দর হৃদয়ের মাধ্যমে পুরো রাজ্যের মানুষের মনে জায়গা নিয়ে নিল।